হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি প্রথমে চলে এসেছি কিচেনে। আজকে আমি চিকেন ফিঙ্গার তৈরি করব। তাই এখানে আমি একটু চিকেনের ব্রেস্টের পিসগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এটাকে আমি আজকে ব্রেড কাম দিয়ে ফ্রাই করব। তো আজকে বিকেলের দিকে অবশ্য আমরা একটু কুয়ালালামপুরে যাব একটা পার্কে ঘোরার জন্য। সেই পার্কটা অনেক সুন্দর। তো আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে, আর ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথম থেকে আমি অনেক কিছুই দেখাইনি, লাস্টে অনেক কিছুই আছে ভিডিওর মধ্যে। আসলে গতকালকে ব্লগ দিতে পারিনি, তাই আজকের ব্লগটা একটু লং করেছি। তো যাই হোক, এখন আমি চিকেন ফিঙ্গার্সগুলোর মধ্যে দিয়ে দিয়েছি একটি ডিম, দিয়েছি গরম মশলা, দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ, তার সাথে দিয়েছি আদা রসুন পেস্ট, আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি আমি ব্ল্যাক পেপার। যে যে মশলাগুলো আমার লেগেছে সেগুলো আমি অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু চিকেন এখানে অনেক কম, সেজন্য মশলাটা দিয়ে এখন জাস্ট আমি একটু নেড়ে চেড়ে তারপর 1 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। দেন আমি অ্যাড করব পাউডার। আমি এখানে চিকেন ফ্রাইয়ের পাউডার নিয়েছি। আমার ব্লগে অনেকবার আমি দেখিয়েছি এই পাউডারটা, চিকেন ফ্রাইয়ের পাউডার এটা। তো আমি আজকে নিয়েছি ঝাল পাউডারটা। ওই চিকেনটা খেতে একটু ঝাল লাগবে, সেজন্য একটু ঝাল পাউডারটা ইউজ করতেছি। এটা ঝাল হয় বা ঝাল ছাড়াও হয়ে থাকে, তো সেটা অবশ্য যার যার পছন্দ অনুযায়ী। তো আমি এখন পাউডারের মধ্যে একটু গড়িয়ে নিয়েছি চিকেনগুলো, তার সাথে আরও কিছু পাউডার নিয়ে এখন চিকেনগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে কিভাবে করে নিচ্ছি, বলে কিন্তু বোঝানো একদমই সম্ভব না। তো এখন যাই হোক, আমি এখন এটাকে ভালোভাবে পাউডারের মধ্যে মিশিয়ে পানির মধ্যে চুবিয়ে নিয়েছি। দেন আমি এখন দিয়ে দিচ্ছি ব্রেড কামের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আটকে গিয়েছে ব্রেড কামের সঙ্গে। ঠিক একইভাবে সবগুলো এখন আমি তৈরি করে নিয়েছি। আর চুলাতে একটা ফ্রাই প্যানে আমি এখন তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এক এক করে আমি চিকেন ফিঙ্গার্সগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আমি মাঝে মধ্যে করে থাকি, খুবই মজা হয় খেতে, আর হতেও তেমন বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো এখন এক এক করে চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে এই রেসিপিটা। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. All those days trying to find a place where you and me can just be alone, be alone. আর এখন আমি চলে এসেছি সবজির বাগানে। আজকে কিছু আমরা ছিঁড়ে নেব। আমি আর শালীন এসেছি সবজির বাগানে। শালীন তো সব সময় মানে বাসায় বসে থেকে সব সময় বলবে শুধু বোরিং লাগতেছে, কি করব। তাই ওকে বলতেছি আসো আমি আর তুমি আজকে দুজন মিলে গাছ থেকে আমরা ছিঁড়ে নেব। তো ও আমার সঙ্গে এসেছে অবশ্য। ও আমরা ছিঁড়তে অনেক বেশি পছন্দ করে। তো আমি এখন আমড়াগুলো ছিঁড়ে নিচ্ছি। আসলে আমাদের সবজির বাগানে এখন অনেক সবজি হয়ে আছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু বেগুন প্রচুর হয়েছে। মানে বেগুনগুলো খেয়েও শেষ করা যাচ্ছে না, এত বেগুন এসেছে মাশাআল্লাহ। তো আপনাদের সঙ্গে অবশ্য শেয়ার করব বেগুনগুলো যখন ছিঁড়ে নিচ্ছি। আমি এক এক দিন এক এক রেসিপি করে খাচ্ছি বেগুনগুলো দিয়ে। অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আসলে গতকালকে আমি ব্লগ দিতে পারিনি, যে কোনো একটু প্রবলেমের কারণে একটু লেট হয়ে গিয়েছে আসলে, সেজন্য আমি দিতে পারিনি। আর অনেক সময় দেখা যায় ব্লগ লেট করে দিলে অনেক আপুরাই বলে থাকে আপু এত লেট হয়েছে কেন, তোমার ব্লগের জন্য তো ওয়েট করতেছি। তো কিছুদিন আগে আমরা মালয়েশিয়া গ্রামে গিয়েছিলাম, সেজন্য ওখান থেকে এসে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আর ব্লগগুলো মেক করা হয়নি। তো যাই হোক, এখন আমি আর শালীন মিলে এই তো সবজিগুলোকে পেরে নিচ্ছি। অনেক আমড়া হয়ে আছে, আর আমড়াগুলো এত টক যে খাওয়াই যায় না। তো আমড়াগুলো দিয়ে আমি জুস তৈরি করে নিই। আর শালীন বলতেছে কীভাবে গাছ থেকে আমড়াগুলো ছিঁড়বে, ওকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটবে আমড়াগুলো। তো আমড়াগুলো পাড়া হয়ে গেলে আজকে গাছে ভাবছি পানি দিয়ে দিব। আর আজকে 2 দিন প্রচুর গরম পড়তেছে মালয়েশিয়াতে, মানে রোদ উঠতেছে, বৃষ্টি নেই এখন আগের মতো। তো ভাবছি গাছে পানি দিয়ে দিব। শালীনকে এখন আমড়াগুলো পেড়ে দিচ্ছি আমি, আর শালীনও আমাকে হেল্প করতেছে। আসলে প্রচুর আমড়া ধরে আছে উপরে নিচে। আমড়াগুলো অনেক ছোট, কিন্তু টক প্রচুর, খাওয়াই যায় না একদম। সেজন্য আমি জুস তৈরি করি সাথে কিছু মিক্স ফ্রুটস দিয়ে। যেই ফলগুলো মিষ্টি সেগুলো এগুলোর সঙ্গে মিক্স করে তারপর আমি জুস তৈরি করে নিই। তো এই তো অনেকগুলো আমড়া পাড়া হয়ে গিয়েছে। এখন আমড়াগুলো আমি গাড়ির উপরে রেখে তারপর সবজির বাগানে একটু পানি দিয়ে দিব।
আর এখন সবজির বাগানে পানি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বৃষ্টি নেই আজকে 2 দিন, তাই সবজির বাগানটা একটু শুকনো দেখা যাচ্ছে। আর গাছে অনেক ভেন্ডি ধরে আছে অবশ্য। তো ভেন্ডি প্রতিদিনই অল্প অল্প করে ছিঁড়ে নেওয়া হয়, আর প্রতিদিন ভেন্ডি না ছিঁড়ে নেওয়া হলে ভেন্ডিগুলো একটু শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো অনেক ভেন্ডি শক্ত হয়ে গিয়েছে, ইদানিং আমি ছিঁড়তে পারতেছি না ভেন্ডিগুলো। আর বেগুন তো প্রচুর এসেছে গাছে। আর আমাদের বেগুনগুলো কয়েক জাতের বেগুন লাগানো হয়েছে এখানে, ছোট বড় সব মিক্স করে। তো গাছে অবশ্য আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন সালমান, শালীন ওর আব্বু বল খেলতেছে বাইরে। শালীন শুধু সারাক্ষণ একটা কথাই বলবে, বোরিং ফিল করতেছি, কি করব, চলো কোথাও যাই। ওই শুধু সবসময় একটু ডিস্টার্ব করে বাইরে যাওয়ার জন্য, এদিকে যাবে ওদিকে যাবে, সারাক্ষণ শুধু শপিংয়ে যাবে সেটাই বলে থাকে। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে এসেছি। এখন হলো সময় প্রায় 6:30টার মতো বাজে। তো এখানে আমি নুডলস স্যুপ তৈরি করেছি, সাথে কিছু মাশরুম বল, ফিশ বল আর ডিম ফ্রাই করে নিয়েছি। আর সাথে দিয়েছি একটা সবজি, সেটা হলো পালং শাক দিয়েছি সাথে। তো এখন সবাইকে আমি খাবারটা রেডি করে দিব, খাবারটা খাওয়ার জন্য। আর এইভাবে মাঝে মধ্যে তো আমি তৈরি করে থাকি, আমি আরও অনেকবার শেয়ার করেছি আমার ব্লগে। আর এইভাবে নুডলসটা তৈরি করার পর কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি বিশেষ করে একটু ঝাল তৈরি করি, মানে যেটা আমি খাবো সেটার মধ্যে একটু ঝাল দিয়ে থাকি বেশি। আর বাচ্চারা তো ঝাল খেতে একদমই পছন্দ করে না। তো যাই হোক, এটা হলো তারপরের দিন দুপুরবেলা। যেহেতু আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, ব্লগ দিতে পারিনি, সেজন্য আমার ব্লগটা আমি 2 দিনেরটা একদিনে করেছি, একটু লং করেছি ব্লগটা। এখানে আমি মাছ ভুনা করে নিয়েছি আর একটা সবজি করেছি সাথে। তো আমরা এখন দুপুরে খাবারটা খেয়ে তারপর রওনা হয়ে যাব। তো আজকে যাব আমরা কুয়ালালামপুর পার্কে, খুবই সুন্দর সেই পার্কটা। তো সেই পার্কটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি বৃষ্টি না হয়, আজকে একটু আকাশটা খোলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখি আমরা ওখানে যেতে পারি কিনা। তো যাওয়ার পথেই ওর আব্বু ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছে, বলল অনেক গরম পড়তেছে মালয়েশিয়াতে, এখন আইসক্রিম খেতে পারো, কোনো সমস্যা নেই। তা আমাদের সবাইকে আইসক্রিম দিয়েছে। আমি অবশ্যই এমনিতে আইসক্রিম খেতে পছন্দ করি, বাট আমি আইসক্রিম খাই না। তো আমি সবসময় এই লেমন আইসক্রিমটা আগে খেতাম, তাই ওর আব্বু লেমন আইসক্রিমটা আমাকে দিয়েছে আর বাচ্চাদেরকে চকলেট আইসক্রিম দিয়েছে। তা আমি আর ওর আব্বু শেয়ার করে এটা খেয়ে নিব। তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আর এটা হলো কুয়ালালামপুরের রোড। আর কুয়ালালামপুরের রোড আমার কাছে খুবই ভালো লাগে, আমি এখানে সবসময় ভিডিও করে থাকি। আমার একসময় ইউটিউব চ্যানেল ছিল না অবশ্য, তখন থেকেই আমি ভিডিওটা করি। বিশেষ করে এই রোডটাই আমি সবসময় ভিডিও করে থাকি। রোডের মানে সাইডগুলো, রোডের এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকের আকাশটাও পরিষ্কার দেখা যাচ্ছে। আমি যখন বাসা থেকে রওনা হয়েছি তখন মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, আর এখন আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি একদমই নেই। তো যাই হোক, বৃষ্টি না হলেই ভালো হবে, আমরা একটু এনজয় করতে পারবো বাচ্চাদেরকে নিয়ে। আর আজকে আমরা ওখান থেকে ফিরবো অনেক রাতে ফিরবো আর কি, সেটাই আমরা বলতেছি বা গাড়িতে বসে। আর এই ভিউটা আমার কাছে সবসময় ভালো লাগে, যেটা বলতেছিলাম যে মালয়েশিয়াতে যখন আমি প্রথম আসি, কুয়ালালামপুরে যাওয়া আসা করি, তখন থেকে আমি ভিডিও করি। আমার অনেক আগে থেকেই ভিডিও করার অভ্যাস, কিন্তু আমি কবে যে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি আমি নিজেও জানি না। তো ইউটিউবে এসে কিন্তু আমি এই ভিডিওগুলো দিতে পারিনি। আমি আগে ভিডিও করে করে রেখে দিতাম, তখন আমরা ক্যামেরা ইউজ করতাম, এত অ্যাভেলেবেল ফোন ছিল না। তো তখনকারও আমার অনেক ভিডিও রয়ে গিয়েছে, এখন আমার বাচ্চারা দেখে অনেক আগে থেকেই। তো আমার বাচ্চারাও বলে থাকে যে তুমি তো অনেক আগে থেকেই ভিডিও করতে। তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি যে কোনো জায়গায় যাই না কেন একটু একটু করে ভিডিও করে রাখার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। তো নিজের অজান্তে ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, তার সাথে সাথে তো আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আপনাদের এত সাপোর্ট, এত ভালোবাসায়। আমার তো 60K সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। আমি চ্যানেলটা খুলেছি মাত্র 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে মাশাআল্লাহ আমার চ্যানেলটা অনেক গ্রো হয়েছে, শুধু আপনাদের জন্যই। আপনাদের এত এত ভালোবাসা নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে করে রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারি। তো যাই হোক, আমরা এখন অলরেডি কুয়ালালামপুরে চলে এসেছি। এটা হলো একটা পাহাড়ের উপরে, এখন আমরা অনেক উঁচুতে আছি। মানে পাহাড়ের এই রোডগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা কতটুকু উপরে আছি, আর অনেক স্লো গাড়ি চলতেছে। আঁকাবাঁকা রাস্তাগুলো, দুই পাশেই কিন্তু গাড়ি আসা যাওয়া করে, এই সাইড ওই সাইড, সেজন্য একটু রিস্ক আর কি এখানে গাড়ি চালানো। তো আমরা এখন অনেক উঁচুতে আছি, গাড়ি পার্ক করে তারপর এখানে চলে এসেছি। একটা পার্কের মতো, এটা খুবই সুন্দর এই এরিয়াটা, মানে এই পুরোটা পাহাড়ি ঘোরা যায়। তো আমাদের হাতে যেহেতু এখন সময় নেই, সেজন্য আমি আর ঘুরবো না, ভিতরে যাচ্ছি না। ভিতরে অনেক লোক আছে আরও, দেখে বোঝা যাচ্ছে হয়তো জঙ্গল, শুধু গাছ আর গাছ, কিন্তু ভিতরে হাঁটার অনেক সুন্দর জায়গা আছে। এগুলো আশেপাশে কিন্তু প্রচুর লোক ভিতরে, মানে কথা শোনা যাচ্ছে যে ভিতরে লোক আছে, কিছুক্ষণের মধ্যে অনেক লোক বের হয়ে আসবে। এটা খোলা থাকে, পার্কটা হলো সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। 5টার পর আর লোক এখানে থাকতে পারে না।
তো আমাদের এখন প্রায় বিকেল টাইম হয়ে গিয়েছে। আমরা এখানে এসে অনেক আনন্দ করেছি। বিশেষ করে বাচ্চাদের ভালো লেগেছে এই দোলনায় বসে। অনেক মজা করতেছে। বাচ্চারা বলল যে একদম গ্রামের মতো। আর আমার কাছেও আজকের দিনটা খুব ভালো লেগেছে বাচ্চাদেরকে সময় দিতে পেরে। আর বাচ্চারা তো আর তেমন বেশি সময় পাবে না, কয়েকদিনের মধ্যেই স্কুল খোলা, আগের মতো আর ঘোরাফেরা করা হবে না। ডিসেম্বর মাসটা খুবই ভালো গিয়েছে, সুন্দরভাবে আমরা কাটাতে পেরেছি। এদিক ওদিক তো ঘোরাফেরা করতেছি, প্রতিদিন বিকালে এই বাসা থেকে বেরিয়ে পড়ছি বাচ্চাদের জন্য। বিশেষ করে শালীনের জন্য এই বাসা থেকে বেরিয়ে পড়তে হয়। তো এটা হলো একটা মাকড়সা। আমি এখানে বসার পর মাকড়সাটা আমার ব্যাগে বসেছিল, এখন আবার আমার শরীরে চলে আসছে। আর মীরা, শালীন মাকড়সা, তেলাপোকাকেও প্রচুর ভয় পায়, মানে কি বলবো, বাসায় তেলাপোকা বা মাকড়সা যদি কিছু দেখে ওরা মানে ওই বাসায় আর থাকবে না, একদম আউটে চলে যাবে, এরকম অবস্থা বাচ্চাদের। তো যাই হোক, ওখান থেকে আমরা ঘুরে ফিরে এখন বেরিয়ে পড়তেছি। আর এখানে প্রায় 5:30টার মতো বাজে। এখানে 5টার পর আর থাকা যায় না, মানে আউটে চলে যেতে হয়। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়তেছি। আর দেখেই বুঝতে পারছেন অনেক আঁকাবাঁকা রোডগুলো, একদম ছোট ছোট রোড, তারপর গাড়ি চালাতে অনেক রিস্ক হয়ে যাচ্ছে। Can you hear my voice? আর আমরা যাওয়ার পথেই রাস্তার সাইডে দেখা যাচ্ছে বানর। এই বানর দেখে তো আমার বাচ্চারা অনেক চিৎকা চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর আমরা গাড়িতে খাবার খুঁজতেছি যে গাড়িতে কিছু আছে কিনা। গাড়িতে একদমই কিছু ছিল না ওদেরকে দেওয়ার জন্য। আসলে আমরা যে কোনো জায়গায় যাই না কেন বানরের জন্য খাবার দিতে চেষ্টা করি, তবে গাড়িতে ছিল না আজকে, সেজন্য আর দিতে পারিনি। আর ওর আব্বু অনেক ভয় দেখাচ্ছে গ্লাস খোলে বানরকে। তো আমি বলতেছি যে বানর চলে আসবে গাড়িতে, গ্লাস খুলো না। তো অনেক সময় ধরে এই বানরগুলো দেখতেছি, খুবই ভালো লাগতেছে। বিশেষ করে শালীন অনেক এনজয় করতেছে, যে বানর দেখে অনেক হ্যাপি। আর মালয়েশিয়াতে একটা জায়গা আছে, সেখানে শুধু বানর আর বানরই থাকে, সেটা হলো ক্লাসলাঙ্গরে। আমি আমার ব্লগে দেখিয়েছি অবশ্য। প্রচুর বানর ওখানে, মানে কি বলবো, এক জায়গায় হয়তো 1000-2000-এর মতো বানর এক জায়গায়। এত বানর ওইখানে, শুধু বানরের পাহাড় ওইটা। তো আমার ব্লগে আমি সেটা আপলোড করেছি, বানরের পাহাড় দেখতে কেমন হয় মালয়েশিয়াতে। সেই বানরগুলো খুবই ভালো। মালয়েশিয়াতে সব অ্যানিমেলসই আমি দেখি ভালো, কারো কোনো ক্ষতি করে না। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আমাদের এখানে। তো আমরা ভাবলাম যে রাতের খাবারটা খেয়েই কুয়ালালামপুর থেকে যাই। আর আমরা যেদিনই কুয়ালালামপুর আসি না কেন, সেদিনই কিন্তু এই রেস্টুরেন্টে আমাদের ডিনারটা খাওয়া হয়। বিশেষ করে আমার বাচ্চারা এই রেস্টুরেন্টের খাবার খুব পছন্দ করে। তো এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বিশেষ করে ফ্রেশ খাবার, সি ফুড আর কি, হালাল ফুড, এগুলো সব। মালয়েশিয়ান, বিশেষ করে 80% লোকই মালয়েশিয়ান এখানে খাবারটা খেয়ে থাকে। তো রেস্টুরেন্টটা হলো চাইনিজ। তো ফ্রেশ খাবার সব কিছুই পাওয়া যায় এখানে। এই তো ফিশগুলো দেখা যাচ্ছে, যার যেটা পছন্দ সে চুজ করে অর্ডার করে, তারপর এখান থেকে খাবারটা গরম গরম আসে। তো দেখি আমরা কি অর্ডার করি আজকে। এখানে দেখা যাচ্ছে ক্র্যাব নড়াচড়া করতেছে। আর এই তো সালমান, শালীন, মীরা ওরা বসেছে এখানে। আমাদের এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে অবশ্য। তো আমাদের খাবারটা আসতে প্রায় রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আজকে এত লোক ছিল এখানে রেস্টুরেন্ট ফুল লোক ছিল, হয়তো হলিডে সেজন্য। তো আমরা এখানে এসে অর্ডারটা করেছি। আমরা দিয়েছি সিসলিং তাফু দিয়েছি, তার সাথে দিয়েছি মিক্স সবজি, পাইনঅ্যাপেল চিকেন। মানে বাচ্চারা যে ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে সেই ধরনের খাবারগুলো একটু অর্ডার করেছি বিশেষ করে। আর এখানে দিয়েছি কলমি শাক, তার সাথে দিয়েছি চিকেন। আর সব সময় বাচ্চারা যে খাবারটা খেতে পছন্দ করে ওই খাবারটাই অর্ডার করে থাকি। এখানে দিয়েছি পাইনঅ্যাপেল চিকেন দিয়েছি, তার সাথে মিক্স সবজি, অনেক খাবারই আজকে অর্ডার করা হয়েছে। তো আমরা খাবারটা খেয়ে তারপর আজকে রেস্টুরেন্টে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই রেস্টুরেন্টে আমি আরও একবার এসেছিলাম, তখন বাংলাদেশি সিঙ্গার এসেছিল, মমতাজ আপু এসেছিল এখানে, তখন আমরা দেখা করতে এসেছিলাম। তখন আমাকে অনেক আপুরাই বলেছিল যে আপু প্রাইসটা বলে দিও, তোমাদের এখানে খাবারের প্রাইসটা কেমন, তারপর রেস্টুরেন্টটা কোথায়। তো এটা হলো কুয়ালালামপুরের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের নামটা হলো হকাইডো। তো এই রেস্টুরেন্টের খাবার খুবই সুস্বাদু আর রিজনেবল প্রাইসে কিন্তু এখানকার খাবার দাবার খেতে পাওয়া যায়। তো আমরা প্রায় সময় এখানে আসি। আর বাংলাদেশের যত মন্ত্রী বা যারাই আসে না কেন, যত ওর আব্বুর ফ্রেন্ডরা মাঝে মধ্যে আসে, তারা কিন্তু সব সময় এখানে বসেই মানে রাতের খাবারটা খেতে পছন্দ করে, অনেক এনজয় করে। বিশেষ করে রেস্টুরেন্টটা একদম খোলামেলা, সেজন্য ভালো লাগে। আর আমাদের যারা ওর আব্বুর ফ্রেন্ড, তারপর আমাদের কোনো কাজিন যদি আসে মালয়েশিয়াতে, তখন আমরা এই রেস্টুরেন্টে নিয়ে আসি।
সবাই মিলে একসঙ্গে খাওয়ার চেষ্টা করি, খুবই ভালো লাগে তখন। আর এটা হলো সেই রেস্টুরেন্টটা, আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই পাশ ওপাশ। রেস্টুরেন্টের পরিবেশটা এত সুন্দর, মানে ভিউটা খুবই সুন্দর আর ভালো লাগে। তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি সুরাইয়া কেএলসিসিতে, কুয়ালালামপুর টুইন টাওয়ারের নিচে এসেছি। বাচ্চারা চেয়েছিল ভিতরে যাবে, তা আমি আর অনেকবার গিয়েছি, আর যেহেতু এখন অনেক রাত হয়ে গিয়েছে তাই বলতেছে আজকে আর ভিতরে যাব না। মানি রোডের এই পাশে একটু দাঁড়িয়ে বাচ্চাদের সঙ্গে একটু দাঁড়িয়ে দেখবো আর কি, ওরাও দেখতে চাচ্ছে। তো ভিতরে আর যাওয়া হয়নি আমাদের। আর রাত 10টা সাড়ে 9টার দিকে কিন্তু এই টাওয়ার থেকে বেরিয়ে পড়তে হয়। এটা হলো 100 তলার উপরে আছে। তো উপরে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়ার সিস্টেমটাও আছে খুব সুন্দর, আর উপরে দেখার মতো অনেক কিছু আছে। তো আমাদের তো প্রায় দেখা শেষ, এখানে আর দেখার মতো কিছুই নেই। তারপরে ওরা চাচ্ছে একটু দাঁড়াবে, তাই আমরা একটু রোডের পাশে গাড়ি মানে কার পার্ক করে তারপর একটু দাঁড়িয়েছিলাম। খুবই ভালো লেগেছে অনেক সময়। আর যেহেতু এখন হলিডে মাস চলতেছে, অনেক লোক এখানে মানে রাস্তাঘাটে সারা রাত ধরেই কিন্তু লোকজন থাকতেছে। তো আমরাও আজকে খুব ভালো এনজয় করেছি, ভালো লেগেছে কুয়ালালামপুর আসার পর। তো আমাদের এখানে ঘোরাফেরা করা শেষ, আমরা চলে যাব এখন বাসায়। বাসার উদ্দেশ্যে অবশ্য রওনা হয়ে গিয়েছি। আর আমি যাওয়ার পথেই আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আমাদের বাংলাদেশি অ্যাম্বাসি। বাংলাদেশের অ্যাম্বাসিতে এখানেই আমি এসে পাসপোর্ট বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। হাতের বামে যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর বিল্ডিংটা, আমার কাছে ভালো লেগেছে। একসময় আমি মনে করতাম এটা বাড়ি, কিন্তু এটা বাড়ি না, এটা বাংলাদেশি অ্যাম্বাসি দিয়েছে, খুবই সুন্দর। তো আমাদের বাংলাদেশ এম্বাসি কিছুদিন পর পরে চেঞ্জ হয়, মালয়েশিয়াতে একবার এখানে একবার ওখানে, কেন বুঝতেছি না। তো আমরা যতবারই আসি শুধু চেঞ্জ করে ফেলে, এটা চেঞ্জ করেছে কিনা সঠিক অবশ্য জানি না। তো যাই হোক, এখন আমরা অলরেডি বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।